যাতে আরো ভালো ফলাফল করতে পারে। এবার চলে যাই ন্যারেশন বলতে আসলে কি বোঝায় সেটিতে। আমি কিছুক্ষণ আগে 10 মিনিট স্কুলের গ্রুপে একটা পোস্ট দিয়েছিলাম, যেখানটাতে বলেছিলাম যে আমরা যখন আড্ডা দিই, কোনো কথা বলি, তখন আমরা অন্যরা কি বলছে এই জাতীয় জিনিস কিন্তু আমরা কোট করি। আমরা এই যে ইনভার্টেড কমার মধ্যে কোট করি যে জানিস দোস্ত ওনা এইটা বলেছে। এখন অন্য একটা মানুষের কোন একটা কথাকে উপস্থাপন করার দুটো পদ্ধতি আছে। একটা পদ্ধতি হচ্ছে ডিরেক্ট ভাবে বলা, অর্থাৎ তার সম্পূর্ণ কথাটাকে কোট করে উপস্থাপন করা। এই জিনিসটাকে ইংরেজিতে বলা হয় হচ্ছে ডিরেক্ট স্পিচ। ফর এক্সাম্পল, আমার কাছে একটা এক্সাম্পল আছে, সেটা হচ্ছে ধরো আমি বললাম যে স্বামীর সেইজ আই হ্যাভ ডান মাই ডিউটি। তুমি বলতে চাচ্ছ যে স্বামীর ভাই এইটা বলেছে, আই হ্যাভ ডান মাই ডিউটি। স্বামীর হুবহু মুখে কি বলেছে এটাকে তুমি কোট করে নিয়ে আসলা। আবার এই কথাটাকেই তুমি যদি একটু ভেঙে বলো তাহলে ব্যাপারটা দাঁড়াবে এইরকম যে স্বামীর সেইজ দ্যাট হি হ্যাজ ডান হিজ ডিউটি। এইখানটাতে তুমি কোট করছো না, কিন্তু একটু ব্যাখ্যা করে ভেঙে বলছো। অর্থাৎ দেখতে পাচ্ছি যে আমরা এইখানটাতে সম্পূর্ণ রকমের কোট করা হচ্ছে আর এইখানটাতে কিন্তু ভেঙে বলা হচ্ছে। এই জিনিসটাকে বলা হবে হচ্ছে ডিরেক্ট স্পিচ, আর এই জিনিসটাকে বলা হবে ইনডিরেক্ট স্পিচ। ন্যারেশন শিখতে হলে সবার আগে তোমাকে ডিরেক্ট স্পিচ এবং ইনডিরেক্ট স্পিচের মধ্যে পার্থক্যটা বুঝতে হবে। ডিরেক্ট স্পিচের মধ্যে দেখতে পাচ্ছ ইনভার্টেড কমা থাকে, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। তুমি যদি ইনভার্টেড কমা ছাড়া একটা ডিরেক্ট স্পিচ লেখো, তোমার বাক্য যতই সঠিক হোক তোমাকে কিন্তু বাক্যটি ভুল দিয়ে দেওয়া হবে। সেকেন্ডলি যে জিনিসটা থাকে সেটা হচ্ছে বাক্যটিকে হুবহু কোট করা থাকে। অন দি আদার হ্যান্ড তোমার ইনডিরেক্ট স্পিচে কিন্তু বাক্যটিকে ভেঙে তৈরি করা থাকে। আমি দেখতে পাচ্ছি ইতোমধ্যেই অনেকেই আমাদের ক্লাসটি জয়েন করেছো, তোমাদের সকলকে স্বাগতম আমাদের ক্লাসে। ঈশা ফাবলিহা, সালিম রেজা রয়, সাজ্জাদ হোসেন 250 বন্ধু আমাদের সাথে জয়েন করেছে। এই 250 বন্ধুর উপরে কিন্তু দায়িত্ব বর্তায় যে তারা তাদের বন্ধুদেরকে ডেকে নিয়ে আসবে এই ক্লাসটিতে, কারণ আমরা ন্যারেশনের খুবই গুরুত্বপূর্ণ কিছু টপিক আজকে আলোচনা করতে যাচ্ছি। এইবার ন্যারেশনের সংক্রান্ত পরিচয় দিতে গেলে আরো দুটো কনসেপ্ট তোমাদেরকে বুঝতে হবে। এই দুটো কনসেপ্ট হচ্ছে রিপোর্টিং ভার্ব আর রিপোর্টেড স্পিচ। ব্যাপারটা শুনে আগেই ভয় পেয়ে যাও না যে খুব জটিল কিছু বলছে শুভ ভাই, আগে ব্যাপারটা বোঝার চেষ্টা করো। ধরো স্বামীর সেইজ আই হ্যাভ ডান মাই ডিউটি। এইখানটাতে এই যে স্বামীর সেইজ, স্বামীর কখন বলল, এই যে স্বামীর সেইজ ইনভার্টেড কমার বাইরে, ইনভার্টেড কমার বাইরে যে ভার্বটা থাকে সেইজ বা আস্কস, এই যে ভার্বটা থাকে এইটাকে বলা হয় হচ্ছে রিপোর্টিং ভার্ব। এই জিনিসটাকে বলা হয় হচ্ছে রিপোর্টিং ভার্ব। আর এই যে কথাটা বলা হচ্ছে এই কথাটাকে বলা হয় হচ্ছে রিপোর্টেড স্পিচ। এই জিনিসটা কিন্তু ভাই খুব ভালো মতো মনে রাখতে হবে, কারণ আজকে ক্লাসে আমি অসংখ্যবার রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচের কথা মেনশন করব। যদি তখন বলো ভাই রিপোর্টেড স্পিচটা কি, তাহলে কিন্তু ক্লাসটা স্লো হয়ে যাবে। তাই ক্লাসের শুরুতেই মনে রাখতে হবে যে এই জিনিসটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, হ্যাঁ, আর এইটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। আচ্ছা, আমরা দেখলাম রিপোর্টিং ভার্ব থেকে রিপোর্টেড স্পিচ থাকে। এই ইনডিরেক্ট স্পিচের মধ্যেও কিন্তু রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচ থাকে। কি রকম? এই যে স্বামীর সেইজ, এটাও কিন্তু একটা রিপোর্টিং ভার্ব। আর তারপরে দ্যাট হি হ্যাজ ডান হিজ ডিউটি, এই যে তুমি ভেঙে বললে হি হ্যাজ ডান হিজ ডিউটি, এইটাও কিন্তু রিপোর্টেড স্পিচ। অর্থাৎ দেখতে পাচ্ছি যে এইটা কিন্তু শুধুমাত্র যে ডিরেক্ট স্পিচে থাকে তা না, ইনডিরেক্ট স্পিচেও কিন্তু এই বিষয়টা থাকতে পারে। আচ্ছা, সুতরাং আমাদের প্রাইমারি আইডিয়া কিন্তু হলো যে এই পুরো কনসেপ্টটা আসলে কি। 300 জনের উপরে বন্ধু আমাদের ক্লাসে জয়েন করেছে, থ্যাংক ইউ সো মাচ। ভিডিওটি শেয়ার করতে থাকবে। আমরা এখন আস্তে আস্তে রুলে চলে যাব। আজকে যেহেতু দুটো ক্লাস আছে, আমরা প্রথম ক্লাসে শুধুমাত্র এইটা দেখাবো যে এই ভিতরে রিপোর্টিং ভার্বের বিভিন্ন টেন্সের কারণে ভিতরে কি ধরনের পরিবর্তন হয়
আর রিপোর্টেড স্পিচে কি ধরনের টেন্স থাকলে সেই টেন্সটি বাইরের রিপোর্টিং ভার্বের কারণে কিভাবে চেঞ্জ হয়ে যায়। অনেক কমপ্লেক্স সাউন্ড করছে আই নো, বাট আমি যখন আস্তে আস্তে ভেঙে বলতে শুরু করব তখন তুমি বুঝতে পারবে যে আসলে আমি কি বলার চেষ্টা করছি। খালি একটা জিনিস খেয়াল করো, সেটা হচ্ছে লক্ষ্য করছো যে স্বামীর সেজ, এই যে সেজ এইখানটাতে একটা টেন্স আছে, কিন্তু এই টেন্সটা কি? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আই হ্যাভ ডান মাই ডিউটি, এইটা কি টেন্স? এইটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। অর্থাৎ রিপোর্টিং ভার্বের টেন্স এবং রিপোর্টেড স্পিচের টেন্স সবসময় কিন্তু সেম হয় না, অর্থাৎ সেটা আলাদা হতেই পারে। ভিন্ন ভিন্ন রিপোর্টিং ভার্বের টেন্সের কারণে ভিন্ন ভিন্ন রকমের চেঞ্জেস আসতে পারে, এবং সেই কারণটিতেই আজকের প্রথম ক্লাসে আমরা এই দুটো ভার্বের অর্থাৎ রিপোর্টিং ভার্বের টেন্স এবং রিপোর্টেড স্পিচের টেন্স নিয়ে বিস্তর আলোচনা করব। আমরা বোঝার চেষ্টা করব যে কোনটাতে কিরকম আচরণ হয়। এইবার আসো আমরা ডিটেইলস আলোচনায় ঢুকে যাই। প্রথম যে জিনিসটি তোমাদের দেখাতে চেষ্টা করছি তা হচ্ছে, যদি রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট ইনডেফিনিট হয় তাহলে তোমার রিপোর্টেড স্পিচে কিন্তু কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ আমি বলার চেষ্টা করছি যে রিপোর্টিং ভার্ব, এখানটাতে লক্ষ্য করছো যে রিপোর্টিং ভার্বে রয়েছে আয়মান সেজ, এখানটাতে আয়মান কিন্তু সেড না, আয়মান সেজ, আয়মান বর্তমানে বলে। রিপোর্টিং ভার্বে যদি প্রেজেন্ট ইনডেফিনিট থাকে তাহলে এর ভিতরের উত্তরটি কিন্তু অপরিবর্তিত থাকবে। তোমাদের সবার কাছে প্রশ্ন আছে, কিন্তু অনেক অনেক কুইজ হবে, তাই তোমাদের কাছে প্রথম কুইজ এই বাক্যটির ন্যারেশন আমাকে করে দেখো। যারা যারা ন্যারেশন সম্পর্কে আগে থেকে প্রায়র আইডিয়াস রাখো তাদের কাছে আমি অনুরোধ করছি যে এই বাক্যটির ন্যারেশন আমাদেরকে তোমরা করে দেখাবে। হ্যাঁ, এই বাক্যটির ন্যারেশন তোমাদের কাছে আমি জানতে চাচ্ছি। হ্যাঁ, অনেকেই কিন্তু উত্তর করতে শুরু করেছো। আবু সাদ, না, আবু সাদের উত্তর কিন্তু ভুল হয়েছে। নুজহাত তাহসিনের উত্তর কিন্তু সঠিক হয়েছে। হ্যাঁ, নুজহাত তাহসিনের উত্তর সঠিক। মার্জিয়া তিশার উত্তরও সঠিক। মোহাইমিন, আচ্ছা, তাসনিম নুসরাত মুনার উত্তরও সঠিক হয়েছে। লক্ষ্য কর, আমি যেটা বলছিলাম, যদি বাইরে প্রেজেন্ট ইনডেফিনিট থাকে তাহলে ভিতরে কিছু চেঞ্জ হবে না, ভিতরের টেন্সটা চেঞ্জ হবে না। কিভাবে করব আমি তাহলে সেটা? আয়মান says that, এই দ্যাটটা কিন্তু ইম্পর্টেন্ট। ইনডিরেক্ট স্পিচে এই দ্যাট জিনিসটা পয়দা করতে হয়। প্রথম একটা রুল কিন্তু আমরা শিখে গেলাম যে এই দ্যাট জিনিসটাকে ইম্পোর্ট করে আমাদের নিয়ে আসতে হবে ইনডিরেক্ট স্পিচে। আয়মান says that he is smart, অর্থাৎ দেখতে পাচ্ছি যে আমাদের টেন্সের কোনো পরিবর্তন হলো না। আই অ্যাম স্মার্ট যেমন প্রেজেন্ট ইনডেফিনিট, হি ইজ স্মার্টও কিন্তু প্রেজেন্ট ইনডেফিনিট। আরো কিছু কমন সেন্স চেঞ্জ আছে, যেমন এইখানকার আইটা এখানটাতে হি হয়ে গেল। তোমরা জিজ্ঞেস করতে পারো ভাইয়া এইটা কেন হইলো? তার কারণ হচ্ছে এইখানটাতে কিন্তু আয়মানের কথা বলা হচ্ছে, তাই আয়মানের জায়গায় এখানটাতে হি হয়ে গেছে। এইখানটাতে যদি আয়মানের জায়গায় ধরো কোনো মেয়ের নাম থাকতো তাহলে কিন্তু আমরা সেখানটাতে শি বলতাম। সাব্বির আহমেদের উত্তর সঠিক। সেলিম রেজার রয়ের উত্তর একটু ভুল হয়েছে। এশার উত্তর সঠিক। নিমাই সিং এর উত্তর সঠিক। অনেকের উত্তরই কিন্তু সঠিক হচ্ছে। বটম লাইন যেটা বলবার চেষ্টা করছি তা হচ্ছে, ভিতরে যদি আমি এই যে রিপোর্টিং ভার্ব আর রিপোর্টেড স্পিচ, এটা আমি কিভাবে মনে রাখি জানো? তোমাদেরকে মনে রাখার একটা টেকনিক শিখিয়ে দিই। রিপোর্টিং ভার্ব থাকে হচ্ছে ইনভার্টেড কমার বাইরে, রিপোর্টেড স্পিচ থাকে ইনভার্টেড কমার ভিতরে। ব্যাপারটা মনে থাকবে। রিপোর্টিং ভার্ব ইনভার্টেড কমার বাইরে আছে, এই যে আয়মান সেজ, আর রিপোর্টেড স্পিচ থাকবে ইনভার্টেড কমার ভিতরে। আয়মান সেজ দ্যাট হি ইজ স্মার্ট, এইখানটাতে যেহেতু আমি ইনভার্টেড কমা তুলে দিয়েছি তাই আমাকে এই সাবজেক্টটাও পরিবর্তন করে ফেলতে হবে। আই ছিল ও হি হয়ে যাবে, এবং হি এর পরে তো অবশ্যই আমি এম লিখতে পারি না। তোমরা যারা টেন্স সম্পর্কে জানো তোমরা বুঝতে পারছো, হি ইজ স্মার্ট। অর্থাৎ আমি বাক্যটির অর্থ পরিবর্তন না করে ইনভার্টেড কমাটাকে গায়েব করে দিলাম।
এইটাই হচ্ছে তোমার ন্যারেশন। আশা করি এটার মাধ্যমে আমরা টেন্সের প্রাথমিক ধারণা বুঝতে পেরেছি ন্যারেশনে, আর ন্যারেশন বলতে কি বোঝায় এটা আমরা বুঝতে পারছি অনেকটা। এইবার চলো আমরা আরেকটা প্রবলেমের দিকে যাই, সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। যদি আমি বলি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে কি হবে, তাহলে কি হয়? আচ্ছা, যদি রিপোর্টিং ভার্ব, এখানটাতে রিপোর্টিং ভার্ব কি আকিব হ্যাজ সেড, এইখানটাতে কিন্তু প্রেজেন্ট ইনডেফিনিটটা, রিপোর্টিং ভার্বটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট যদি হয় তাহলে এর ভিতরে কি পরিবর্তন হবে? আকিব হ্যাজ সেড আই হ্যাভ ওয়ার্কড হার্ড। এইবার তোমরা যারা যারা পারো তারা এই ন্যারেশনটিও আমাকে করে দেখাও। Something dry. Tissue. আচ্ছা, আচ্ছা সোহান সম্রাট বলছে আকিব হ্যাজ সেড দ্যাট হি হ্যাড ওয়ার্কড হার্ড। নিসর্গ বলেছে হ্যাড, সবাই হ্যাড বলছে। ওমর ফারুক বলেছে আকিব হ্যাজ সেড দ্যাট হি হ্যাজ ওয়ার্কড হার্ড। ওমর ফারুক তোমার উত্তর সঠিক। আসিফ উত্তর ভুল, মারিয়া তিশার উত্তর ভুল, শাকিল আজাদের উত্তর ভুল, মমতা ইসলামের উত্তর সঠিক। আচ্ছা, অনেকেই যে ভুলটা করছো যে এইখানটাতে হি হ্যাড লিখছো, আরেকটা ট্রিক্স শিখে ফেলো। তা হচ্ছে যদি এই রিপোর্টিং ভার্বে প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকে, আমরা দেখেছিলাম যে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স থাকলে ভিতরের টেন্সটার কোনো চেঞ্জ হবে না, ভিতরের টেন্স যা থাকে ওইটাই বসে যাবে। এইখানটাতেও বাইরে অর্থাৎ রিপোর্টিং ভার্বে যা যদি প্রেজেন্ট পারফেক্ট থাকে তাহলে রিপোর্টেড স্পিচের টেন্সেও কোনো পরিবর্তন হবে না। এখানটাতে আমরা লিখব আকিব হ্যাজ সেড দ্যাট হি হ্যাজ ওয়ার্কড হার্ড। অর্থাৎ আমরা আরেকটা জিনিস শিখলাম যে যদি প্রেজেন্ট হয়, প্রেজেন্ট পারফেক্ট যদি হয় রিপোর্টিং ভার্বের মধ্যে, তাহলেও কিন্তু ভিতরের কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ এই জিনিসটা কিন্তু আমাদের মাথায় খুব স্পষ্টভাবে গেঁথে ফেলতে হবে। আমরা বলছি বাইরে অর্থাৎ রিপোর্টিং ভার্বে যদি প্রেজেন্ট পারফেক্ট থাকে তাহলে ভিতরের টেন্সটা কিন্তু চেঞ্জ হবে না। তোমাদের এইটা মনে করো না যে ভিতরেরটা সবসময় প্রেজেন্ট পারফেক্ট হবে, আমি সেটা বলছি না। যদি এখানে আই হ্যাভ ওয়ার্কড হার্ড না হয়ে যদি থাকতো আই ওয়ার্কড হার্ড, তাহলেও কিন্তু হি ওয়ার্কড হার্ডই হতো। তার কারণ নিয়ম হচ্ছে বাইরে যদি প্রেজেন্ট পারফেক্ট থাকে তাহলে ভিতরে কোনো পরিবর্তন হবে না, এইটা হচ্ছে নিয়ম। অর্থাৎ আমরা প্রথমে দেখেছি প্রেজেন্ট ইনডেফিনিট যদি বাইরে থাকে তাহলে ভিতরে পরিবর্তন হয় না টেন্সে। দ্বিতীয় দেখলাম বাইরে যদি প্রেজেন্ট পারফেক্ট থাকে তাহলে ভিতরে পরিবর্তন হয় না। আরেকটা টেন্স আছে এরকম, যেটা ভিতরে যদি থাকে আচ্ছা ফিউচার ইনডেফিনিট টেন্স যেটা, হ্যাঁ ফিউচার ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রেও কিন্তু একই নিয়ম প্রযোজ্য। এই বাক্যটা খেয়াল করো, স্বর্ণা উইল সে আই রোট আ সিভি। তোমাদের সবার কাছে এই প্রশ্নটার উত্তর জানতে চাচ্ছি, এই ন্যারেশনটা কি হবে? স্বর্ণা উইল সে আই রোট আ সিভি। লক্ষ্য করছো এখানটাতে রিপোর্টিং ভার্বে কিন্তু ফিউচার ইনডেফিনিট আছে। ফিউচার ইনডেফিনিট মানে হচ্ছে ভবিষ্যতে সে বলবে। হ্যাঁ, তোমাদের কাছে প্রশ্ন হচ্ছে যে এইবার এটা ন্যারেশন কি হবে?
মাজিয়া তিশা সঠিক উত্তর। আমিনুল ইসলাম ফয়সাল সঠিক উত্তর। দেওয়ান মোহাম্মদ আসাদ সঠিক উত্তর। আবু সাদ সঠিক উত্তর। হ্যাঁ, নিসর্গ মৃধা জিজ্ঞেস করেছে। হ্যাঁ হ্যাঁ, অনেকের উত্তরই কিন্তু সঠিক হচ্ছে, অর্থাৎ তোমরা ধরে ফেলেছো যে এই ক্ষেত্রেও কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ কি লিখবো আমরা? স্বর্ণা will say that she wrote a CV. Brothers and sisters, একটা জায়গায় কনফিউজড হও না। আমি কিন্তু বলছি না যে এইটার ভিতরে পাস্ট টেন্স হবে, আমি এটা বলছি না। আমি বলছি যে ভিতরে যেই টেন্সটা থাকবে ইনভার্টেড কমার ভিতরে, অর্থাৎ তোমার রিপোর্টেড স্পিচের ভিতরে যেই টেন্সটা থাকবে সেই টেন্সটার চেঞ্জ হবে না। এটা যদি প্রেজেন্ট ইনডেফিনিট থাকে তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট হবে, পাস্ট ইনডেফিনিট থাকলে পাস্ট ইনডেফিনিট হবে, যেই টেন্স থাকুক ভিতরে সেই টেন্স হবে। অর্থাৎ এইখানটাতে কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ তিনটা টেন্স শিখলাম, যেই তিনটা টেন্স যদি এই রিপোর্টিং ভার্বের মধ্যে থাকে তাহলে রিপোর্টেড স্পিচের মধ্যে অর্থাৎ ইনভার্টেড কমার ভিতরে কোনো পরিবর্তন হবে না। তিনটা কি কি? প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট পারফেক্ট এবং ফিউচার ইনডেফিনিট। অর্থাৎ এই তিনটা জিনিস কিন্তু আমাদের আর ভোলা চলবে না। মুনির চৌধুরী, সেলিম রেজা, জয়, তোমাদের সবার উত্তরই কিন্তু সঠিক হচ্ছে। আমি 10 মিনিট স্কুলের যত ছাত্রছাত্রী রয়েছে তোমাদের সবাইকে নিয়ে অসম্ভব প্রাউড। আমাকে অনেকেই বলার চেষ্টা করেছিল যে হয়তো বাংলাদেশের ছেলেপেলে ইংরেজি ভালো পারে না। একদম ভুল কথা। 10 মিনিট স্কুলে পড়াতে এসে আমি বুঝতে পারছি যে বাংলাদেশের আসলে ইংরেজি পড়ার যেই টেন্ডেন্সিটা সেটা দিন দিন কিন্তু বৃদ্ধি পাচ্ছে। আমি 10 মিনিট স্কুলের মাধ্যমে আরো ভালো ইংরেজি শিখবো এবং আজকের টার্গেট হচ্ছে ন্যারেশন শিখে ফেলা। এইবার চলো আমরা এমন এক ভদ্রলোকের সাথে দেখা করি যেই ভদ্রলোক একটু তেরা। অর্থাৎ এই ভদ্রলোক যদি রিপোর্টিং ভার্বে থাকেন তাহলে রিপোর্টেড স্পিচের খেলাধুলা সব চেঞ্জ হয়ে যাবে। সেইটা কি? সেইটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট এবং ট্রাস্ট মি এইটাই সবচেয়ে বেশি থাকে। সেটা কি রকম? এই যে জিহান সেড সাকিব ইজ মাই ফেভারিট, এইখানটাতে রিপোর্টিং ভার্বে কিন্তু সেইড আছে, অর্থাৎ পাস্ট টেন্সে আছে। তাহলে এবার কি হবে? তোমরা যারা যারা এই প্রশ্নটি দেখতে পাচ্ছ তাদের কাছে অনুরোধ, শুরু করে দাও এটির ন্যারেশন। আমি বোর্ড মোছার আগে তোমরা বাক্যটি শেষ করবে। হ্যাঁ, আশা করি ইতোমধ্যেই অনেকগুলি উত্তর আসতে শুরু করেছে। সরোজ আল হাসান, হয়তো সাকিব আল হাসানের ঘনিষ্ঠ আত্মীয় হবে। জিহান সেড দ্যাট সাকিব ইজ ওয়াজ হিজ ফেভারিট। ভাই যে কোনো একটা হতে হবে তো। মার্জিয়া তিশা সঠিক উত্তর। হ্যাঁ, মার্জিয়া তিশা কিন্তু আজকে ভালো উত্তর দিচ্ছ, ভেরি গুড। হ্যাঁ, সুরি দাবরা সঠিক উত্তর। নিসর্গ মৃধা সঠিক উত্তর। অনেকের উত্তরই কিন্তু সঠিক হচ্ছে। অর্থাৎ যদি বাইরে পাস্ট থাকে, হ্যাঁ, আর যদি ভিতরে প্রেজেন্ট ইনডেফিনিট থাকে তাহলে খুব সহজ কাজ। সেটা হচ্ছে ভিতরে প্রেজেন্ট ইনডেফিনিটটাকে আমাকে পাস্ট ইনডেফিনিট করে ফেলতে হবে। অর্থাৎ কি হবে? আমি পুরাটা না লিখি, হ্যাঁ, আমি জিহান সেড দ্যাট থেকে লিখি। জিহান সেড দ্যাট সাকিব was his favorite। অর্থাৎ এই যে ইজ, আমরা তো ভাই এখন আর জানি না যে এখনো পর্যন্ত জিহানের ফেভারিট সাকিব কিনা, হয়তো তার মুস্তাফিজের খেলা বেশি ভালো লাগতে শুরু করেছে। তাহলে জিহানকে আমরা এখন আর বলতে পারছি না যে সাকিব ইজ হিজ ফেভারিট। আমাদেরকে যেটা বলতে হচ্ছে তা হচ্ছে সাকিব ওয়াজ হিজ ফেভারিট। অর্থাৎ যেই সময় জিহান এই কথাটা বলেছিল ওই সময় জিহানের ফেভারিট ছিল সাকিব। জিহান কিছুটা ভ্রু কুচকাচ্ছে হয়তো, কারণ আমার সাথে আজকে ক্লাসের লাইভ ক্লাসের প্রোডিউসার হিসেবে জিহান আছে। জিহানের ফেভারিট হয়তো সাকিব আল হাসান না। যাই হোক, তোমাদের অনেক উত্তর সঠিক হয়েছে, কংগ্রাচুলেশনস। 375 স্টুডেন্টস, ওয়াও, দ্যাটস অ্যামেজিং। বাট 10 মিনিট স্কুলে গেটিং বেটার নেভার স্টপস।
তাই উই ওয়ান্ট মোর পিপল ইন দ্য ক্লাস, বিকজ আজকের ক্লাসটা তোমার এসএসসি এইচএসসি এর জন্য খুব ইম্পর্টেন্ট। ওয়ান মোর রিমাইন্ডার, প্লিজ ডু শেয়ার দ্য ক্লাস। আচ্ছা, আমরা লেটস মুভ ফরওয়ার্ড। এইবার দেখি যে যদি বাইরে পাস্ট ইনডেফিনিট থাকে, অর্থাৎ রিপোর্টেড স্পিচ, এখন আমরা যে কাজটা করতেছি আসলে সেটা হচ্ছে বাইরে পাস্ট ধরে নেই যে বাইরে পাস্ট আছে, অর্থাৎ সেইড, বাইরে সেইড আছে। এইবার ভিতরে কি কি টেন্স থাকলে কি কি টেন্স হয়ে যাবে এই জিনিসটা নিয়ে একটু আলোচনা করি। হ্যাঁ, এটা নিয়ে কিন্তু আমাদের অনেকেরই কনফিউশন হয়। অর্থাৎ দ্য স্টুডেন্টস সেইড উই আর ওয়াকিং ফাস্ট, এই জিনিসটার ন্যারেশন তোমরা আমাকে করে দেখাও। এইটাও কিন্তু খুবই সিম্পল, এটা নিয়েও খুব বেশি মাথা ঘামানোর কিছু নাই, এটাও খুবই সিম্পল। তোমরা যারা যারা ইতিমধ্যে পেয়েছো সেটা কিন্তু উত্তর করতে শুরু করে দাও। সোহান সম্রাট আমার বোর্ড মোছার আগে সঠিক উত্তর দিয়ে দিয়েছে, ব্রিলিয়ান্ট। অসাধারণ ক্লাস হচ্ছে আজকে, বিকজ তোমাদের রেসপন্স আজকে আউটস্ট্যান্ডিং, এক কথায় আউটস্ট্যান্ডিং রেসপন্স আজকে ক্লাসের। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ হ্যাঁ, আব্দুল্লাহ, নাকিব, আকাশ, অপু, হ্যাঁ রাহবার, সবার উত্তরই সঠিক, আলহামদুলিল্লাহ। The students said that they were walking fast. হ্যাঁ, নিমল সিং এর উত্তরও সঠিক। আবারও আমি যেটা চেষ্টা করব একটু শর্টকাটে করার চেষ্টা করি। The students said, এটা কিন্তু সেম থাকবে। The students said that উইটা তো উই থাকবে না, বুঝতেই পারছো, কারণ এখানটাতে আমরা স্টুডেন্টদের কথা বলছি। তাহলে আমরা কি লিখবো? that they। আর এইখানটাতে হচ্ছে খেলাটা, যে আরটা কি হবে, যেহেতু এইখানটাতে প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে, এটা হয়ে যাবে হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস, অর্থাৎ দে ওয়্যার ওয়াকিং ফাস্ট। অর্থাৎ দেখতে পাচ্ছ যে দ্য স্টুডেন্টস সেইড উই আর ওয়াকিং ফাস্ট, আমরা বলতে চাচ্ছি দ্য স্টুডেন্টস সেইড দ্যাট দে ওয়্যার ওয়াকিং ফাস্ট। খেয়াল করছে যে শুরুর এই যে আগের টুকু, এটা খুব বেশি পরিবর্তন হয় না, কিন্তু আমরা পরবর্তীতে এমন কিছু ন্যারেশন করব যেখানটাতে সেটাও পরিবর্তন হবে। যেমন অনেক সময় সেইড থেকে আমাদেরকে টোল্ড বলতে হতে পারে, কখনো কখনো আমাদেরকে আস্কড বলতে হতে পারে, কখনো কখনো সাজেস্টেড বলতে হতে পারে, ঠিক আছে? সেই আলোচনা পরে হবে, কিন্তু আপাতত আমরা টেন্সের আলোচনাটা করছি, ভিতরে টেন্সটা কিরকম ইফেক্টেড হচ্ছে, সুতরাং সেই আলোচনাটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট। রায়হানুল হক লিমন, মেহেদি হাসান, সরোজা হাসান, ওয়ান্স এগেইন তোমাদের সবার উত্তরই কিন্তু সঠিক হচ্ছে। মামুন রশিদ, তোমার উত্তরও কিন্তু সঠিক হয়েছে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এইবার আমরা আরেকটু ভিতরে ঢুকি। এইবার যে জায়গাটা ঢুকবো সেটা হচ্ছে যদি বাইরের কথাটা, অর্থাৎ এগেইন যদি আমার রিপোর্টিং ভার্ব পাস্ট থাকে আর রিপোর্টেড স্পিচে যদি আমার প্রেজেন্ট পারফেক্ট থাকে, বা যদি আমার থাকে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, সেই ক্ষেত্রে কি দাঁড়ায়? আসো আগে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসটা একটু দেখে নিই। যে রামিম সেইড I have been waiting for this moment, এইটা কি হবে? এটা তোমরা আমাকে দেখাও। যে রামিম said I have been waiting for this moment, আসলে এইটাও না খুবই সহজ। হ্যাঁ, এই আলোচনাটাও আসলে খুবই সহজ, আগের ফরম্যাটটা ফলো করলেই হবে। অর্থাৎ বাইরে যদি পাস্ট থাকে, ভিতরের প্রেজেন্টটা আমরা তখন দেখেছি যে সেটা কিন্তু আসলে পাস্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, রাফি ইসলাম লিখেছে হি হ্যাড বিন, হ্যাঁ তোমার উত্তর সঠিক। রামিন said that he had been waiting, exactly. রামিন told that he had been waiting, exactly. এখানটাতে কিন্তু খুব বেশি ডিফিকাল্ট কিছু না। এখানটাতে হচ্ছে রামিন said, এখানটাতে একটা দ্যাট ঢুকবে, আমরা এখানটাতে একটা দ্যাট দিব, তারপরে I have been না দিয়ে আমরা দিব হচ্ছে I had been, ইনভার্টেড কমা উঠে যাবে। আচ্ছা, আমি ফ্রেশ করে করি কারণ এখানটাতে কাটাকাটি হচ্ছে। কি লিখবো? রামিম said, রাইট? রামিম said that he, I এর জায়গায় হি হয়ে যাবে, had been
ওয়েটিং ফর দিস মোমেন্ট। খুবই সিম্পল কিন্তু। দেখো আমি কিন্তু প্রেজেন্ট পারফেক্টেরটা তোমাদেরকে দেখাই নাই, কারণ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস যদি বুঝতে পারো তাহলে প্রেজেন্ট পারফেক্টও বুঝতে পারবা। কিরকম যদি বলে যে রামিম সেড আই হ্যাভ ডান দিস, তাহলে যেটা করতে হবে রামিম সেড দ্যাট হি হ্যাড ডান দিস। খুবই সিম্পল, প্রেজেন্ট পারফেক্টটা সিম্পলি পাস্ট পারফেক্ট হয়ে যাবে, অর্থাৎ সেখানটাতে আমাদের তেমন কোনো মানে টেনশন করবার জায়গা কিন্তু নেই। পার্টিকুলারলি যখন তোমাদের উত্তর অনেক ভালো হচ্ছে, নিমল সিং, সরোজ আল হাসান, আধো আলো আধো ছায়া, সবার উত্তরই কিন্তু সঠিক হয়েছে। কংগ্রাচুলেশনস অল অফ ইউ। তোমাদের রেসপন্স দেখে আমি রীতিমতো অভিভূত। কিপ আপ দ্য ওয়ার্ক, রাইট? কারণ তোমরা যত বেশি প্র্যাকটিস করবে, যত বেশি রেসপন্ড করবে, তোমাদের শার্পনেস কিন্তু তত বেশি বাড়বে। এখন আমরা আস্তে আস্তে আর একটু ডিফিকাল্ট রুলের দিকে ঢুকবো, সুতরাং তোমরা সেই বিষয়ে একটু সতর্ক থাকবে। এইবার যেটা দেখবো যে বাইরেও যদি পাস্ট টেন্স থাকে এবং ভিতরেও যদি পাস্ট টেন্স থাকে। আয়ানা সেড, অর্থাৎ বাইরে রিপোর্টিং ভার্বের মধ্যে পাস্ট আছে, আবার রিপোর্টেড স্পিচের মধ্যেও কিন্তু পাস্ট আছে। আয়ানা সেড আই স্পেন্ট অল মাই মানি। তোমাদেরকে জানিয়ে দেই এই স্পেন্ট কথাটা কিন্তু স্পেন্ড কথাটার পাস্ট ফর্ম, অর্থাৎ এটি একটি পাস্ট ইনডেফিনিট বাক্য। তোমাদের কাছে প্রশ্ন হচ্ছে এই বাক্যটির ন্যারেশন কি হবে? খেয়াল করবে এটির বাইরেও পাস্ট আছে, পাস্ট ইনডেফিনিট আছে, ভিতরেও কিন্তু পাস্ট ইনডেফিনিট আছে। এইবার কি আমরা ততক্ষণ যতগুলি প্রেজেন্ট ছিল প্রেজেন্টকে পাস্ট করে দিয়েছি, এবার পাস্টকে নিয়ে আমরা কই যাব? হ্যাঁ, এটা কিন্তু একটা বড় কনফিউশনের জায়গা, আমাদের অনেকেরই কিন্তু এই জায়গাটায় ভুল হয়। তাই তোমাদের কাছ থেকে এই উত্তরটা জানার চেষ্টা করছি। আয়ানা সেড আই স্পেন্ট অল মাই মানি। তোমাদের সবার কাছ থেকে উত্তর জানতে যাচ্ছি। সোহান সম্রাট, আয়ানা সেড দ্যাট শি হ্যাড স্পেন্ট অল হার মানি। সোহান সম্রাট কি কংগ্রাচুলেশন, সবার আগে সঠিক উত্তর দিয়েছে। মোহতামিম জয়, আয়ানা সেড দ্যাট শি হ্যাড স্পেন্ট অল হার মানি। হ্যাঁ, মার্কিস মাহিন, তার উত্তর সঠিক হয়েছে। আয়ানা সেড দ্যাট শি হ্যাড স্পেন্ট অল হার মানি। খুবই সহজ কিন্তু। আয়ানা সেড এটা সেম থাকবে, দ্যাট she had spent all her money. আমরা প্রেজেন্ট থেকে যখন পাস্টে গিয়েছিলাম, পাস্ট থেকে পাস্ট পারফেক্টের দিকে যেতে হবে। অর্থাৎ যেহেতু পাস্টের ওই পাশে যাওয়ার আর জায়গা নাই, পাস্ট যদি থাকে তাহলে আমাদেরকে কিন্তু পাস্ট পারফেক্টে যেতে হবে। একইভাবে প্রেজেন্ট ভিতরে পাস্ট ইনডেফিনিট থাকতে যেমন আমরা পাস্ট পারফেক্টে চলে গেছি, ভিতরে যদি পাস্ট পারফেক্ট থাকে তাহলে ভিতরে যদি পাস্ট কন্টিনিউয়াস থাকে তাহলে আমরা ভিতরে কি করব সেটাও তোমাদেরকে আমি কিছুক্ষণের মধ্যে দেখিয়ে দিচ্ছি। এইবার দেখো, হ্যাঁ, আরমিন সেড I had finished my lunch. এইবার কিন্তু তোমাদের আরেকটু টেনশন বেড়ে যাওয়ার কথা, তার কারণ এইবার ভিতরে পাস্ট, বাইরে পাস্ট আছে, অর্থাৎ তোমার যে রিপোর্টিং ভার্ব সেখানটাতে পাস্ট আছে, কিন্তু ভিতরে পাস্ট পারফেক্ট আছে। এইবার তুমি কোথায় যাওয়া? কারণ তুমি এখন আর ওই পাশে যাওয়ার আর জায়গা নেই। আমরা যখন প্রেজেন্ট ছিল তখন পাস্টে গিয়েছি, যখন পাস্ট ছিল তখন পাস্ট পারফেক্টে গিয়েছি, এখন ভিতরেই পাস্ট পারফেক্ট আছে। এখন তুমি কি করবে? এই ন্যারেশনটা আমাকে তোমরা করে দেখাও। সাকি ভাই আমাদেরকে জয়েন করেছেন, হাবিবাল সাকি ভাই, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন খ্যাতনামা বিতার্কিক। সাকি ভাই অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এই ক্লাসে জয়েন করবার জন্য, আর থ্যাংক ইউ, আপনার অ্যাপ্রিসিয়েশনটা আমার জন্য অনেক বেশি কিছু মিন করে। আচ্ছা, অনেককেই দেখছি উত্তর দিতে। আরমিন সেড দ্যাট শি হ্যাড ফিনিশড হার লাঞ্চ। ফারদিন উত্তর দিয়েছে সঠিক, মার্জিয়া তিশা সঠিক উত্তর দিয়েছে। এইটাই আসলে যেটা হবে সেটা হচ্ছে যে আসলে তো আমাদের আর এরপরে তো আর কোথাও যাওয়ার জায়গা নেই, আমরা তো পারফেক্ট থেকে আরো ভিতরে কোথাও যেতে পারবো না। সুতরাং আমাদের যেটা করতে হবে, আরমিন সেড দ্যাট
মনে রাখবে এটা কিন্তু লিখতে হবে, আমি সময় বাঁচানোর জন্য এটা লিখছি না। আর্মিন সেড দ্যাট, এখান থেকে আসছি আমরা, রাইট? আর্মিন সেড দ্যাট শি হ্যাড ফিনিশড হার লাঞ্চ। অর্থাৎ কি দেখলাম, যে যদি বাইরে পাস্ট থাকে আর ভিতরে পাস্ট পারফেক্ট থাকে, আই হোপ তোমরা বাইরে আর ভিতরে বলতে কি বোঝাচ্ছে এটা বুঝতে পারছো। বাইরে মানে হচ্ছে ইনভার্টেড কমার বাইরে, অর্থাৎ যে রিপোর্টিং ভার্বটা, আর ভিতরে হচ্ছে রিপোর্টেড স্পিচটা। তাহলে বাইরে ভিতরে দিয়ে বুঝাই, তাহলে তোমাদেরও কিন্তু বুঝতে সুবিধা হবে। যদি বাইরে পাস্ট থাকে আর ভিতরে যদি পাস্ট পারফেক্ট থাকে, তাহলে ভিতরে কথাটা কিন্তু পাস্ট পারফেক্টেই থেকে যাবে। ক্লাসটি 30 মিনিট অতিক্রম করে গিয়েছে। অনেক ছাত্রছাত্রী দেখছি অনেক উৎসাহের সাথে ক্লাসটি করছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমাদের উপরে দায়িত্ব বর্তাচ্ছে যে অন্যরা যাতে এই ক্লাস থেকে লাভবান হতে পারে, সুতরাং শেয়ার করতে অবশ্যই ভুলবে না। এইবার হ্যাঁ, এশার উত্তরও সঠিক, রাব্বুর উত্তরও সঠিক, তাসফিয়ার উত্তরও সঠিক। আচ্ছা, তোমাদের যদি এগুলো বুঝতে কোনো সমস্যা থাকে, যদি কোথাও কোনো হিচেস মনে হয় যে এটা বুঝতে পারছি না, সমস্যা হচ্ছে, তাহলে কিন্তু অবশ্যই প্রশ্ন করবে, আমি প্রশ্নগুলোর যথাসম্ভব উত্তর দেবার চেষ্টা করব। এইবার লক্ষ্য করো যে যদি বাইরে পাস্ট থাকে, যদি বাইরে পাস্ট থাকে আর যদি ভিতরে ফিউচার থাকে, তাহলে কি হবে? এই তো এই জায়গাটা অনেক ইন্টারেস্টিং, এই জায়গাটাতে আমরা যাবার চেষ্টা করি। যে আমার বাইরে আছে পাস্ট এবং ভিতরে আছে ফিউচার। আই উইল হেল্প ইউ, রাইসা সেড টু মি আই উইল হেল্প ইউ, সে আমাকে হেল্প করবে। এইবার আমরা ন্যারেশনটা কি করব? তোমাদের সবার কাছে প্রশ্ন, এই ন্যারেশনটি আমাদেরকে করে দেখাও। রাইসা সেড টু মি আই উইল হেল্প ইউ। মোহতামিম জয়, হ্যাঁ সঠিক উত্তর দিয়েছে। সোহান সম্রাট সঠিক উত্তর দিয়েছে, দেওয়ান মোহাম্মদ আসাদ সঠিক উত্তর দিয়েছে, মার্জিয়া দিশাও কিন্তু সঠিক উত্তর দিয়েছে। এইখানটাতে যে নিয়মটা আছে সেটা হচ্ছে ভিতরে যদি ফিউচার থাকে আর বাইরে যদি পাস্ট থাকে, তাহলে এই যে উইলটা থাকে, দেখো ফিউচার ইনডেফিনিট টেন্সে কিন্তু আমাকে উইল ব্যবহার করতেই হবে। আগে কিন্তু শ্যাল কথাটার প্রচলন ছিল, যে আই এর পরে শ্যাল হতো, উই এর পরে শ্যাল হতো। এখন আর এটা কেউ ব্যবহার করে না, আই এর পরেও উইল দেয়, উই এর পরেও উইল দেয়। সুতরাং এই উইলটা হয়ে যাবে হচ্ছে উড। এইটা খুবই ইম্পর্টেন্ট। রাইসা সেড টু মি, এই জায়গাটাতে আমরা কি দিব? রাইসা টোল্ড মি। দেখো যদি কারো উদ্দেশ্যে কিছু বলা হয়, তাহলে সেড ব্যবহার না করে টেল ব্যবহার করতে হয় বা টোল্ড ব্যবহার করতে হয়। এই জিনিসটা মনে রাখবে। ধরো আমি এমনি এমনি একটা কথা বলেছি, হ্যাঁ আমি বিনা একটা ইনডেফিনিটলি একটা কথা বলেছি, সেই ক্ষেত্রে সে হবে যে আই সে, যে মানুষ মরণশীল, সেই ক্ষেত্রে সে বলা যাবে। কিন্তু আমি যদি তোমাকে একটা কথা বলি, সেই ক্ষেত্রে কিন্তু টোল্ড হবে। কারো উদ্দেশ্য যদি বলা হয়, তাহলে টোল্ড কথাটা তুমি ব্যবহার করতে পারো। যদি স্টেটমেন্ট হয়, যদি প্রশ্ন হয়, সেক্ষেত্রে আস্ক ব্যবহার করতে হবে। এই সংক্রান্ত আলোচনা কিন্তু আমরা আস্তে আস্তে পরবর্তীতে যাব। লক্ষ্য করো, রাইসা সেড টু মি, এক্ষেত্রে কি হবে? রাইসা টোল্ড মি দ্যাট শি উড হেল্প মি। মেইন যে চেঞ্জটা হচ্ছে তা হচ্ছে এই উইল ভদ্রলোক এখানটাতে উড হয়ে যাচ্ছে। সুতরাং তুমি দেখতে পাচ্ছ যে উইল আর উডের মধ্যে খেলাটা কিন্তু খুবই ক্রুশিয়াল। এই উইল আর উডের কারণে প্রতি বছর হাজার হাজার ছাত্রছাত্রীর লক্ষ লক্ষ মার্কস কাটা যায়। সুতরাং এই জিনিসটা খেয়াল রাখবে যে ফিউচার যদি থাকে ভিতরে, বাইরে যদি পাস্ট সাহেব থাকেন, তাহলে এই দুইটা মিলে উইল ভদ্রলোক হয়ে যাবেন উড ভদ্রলোক। যারা যারা এখনো বুঝতে পারছো না, প্রশ্ন করতে থাকবে। হয়তো আমি এই মুহূর্তে প্রশ্নের উত্তর দিচ্ছি না, কিন্তু এই দুটো ক্লাসের মাঝখানে যে 1 ঘন্টার গ্যাপ আছে, সেখানটাতে আমি আর জিহান দুজন দুটো ল্যাপটপ নিয়ে চেষ্টা করব তোমাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য। উই উইল রিয়েলি ট্রাই। আচ্ছা, এইবার চলো আমরা আরেকটু এক্সেপশনের দিকে যাই। এইটা খুবই ইন্টারেস্টিং, বিকজ এক্সেপশনাল রুলগুলি থেকে কিন্তু অনেক প্রশ্ন হয়।
তোমাদেরকে একটা মজার চার্ট দেখাবো, একটা গ্রুপ অফ ওয়ার্ডস। এই গ্রুপ অফ ওয়ার্ড গুলি একটু ইন্টারেস্টিং। উইশ, would rather, it is time, had better। কেন বলছি এগুলি অনেক ইন্টারেস্টিং? এগুলি ইন্টারেস্টিং তার কারণ হচ্ছে আমরা এতক্ষণ যেটা দেখলাম যে ভিতরে পাস্ট থাকলে বাইরে বাইরে পাস্ট থাকলে ভিতরে টেন্সগুলি কিভাবে করে চেঞ্জ হয়ে যায়, এই জিনিসগুলি হচ্ছে তার ইন্টারেস্টিং। এই জিনিসগুলির উপস্থিতিতে ওই শব্দগুলো চেঞ্জ হয় না, অর্থাৎ ওই টেন্সগুলো চেঞ্জ হয় না। এখন হয়তো তোমাদের বুঝতে অনেকটা সমস্যা হচ্ছে, আমি যদি এক্সাম্পল দেই সবার কাছে বিষয়টা কিন্তু স্পষ্ট হবে। ধরো প্রথমে আসি উইশের ক্ষেত্রে, যেহেতু উইশ কথাটা প্রথমে বলা আছে। হ্যাঁ, প্রথম বাক্য সাদিক সেইড আই উইশ আই কুড সিং। তোমাদের কাছে প্রশ্ন হচ্ছে এই বাক্যটির ন্যারেশন কি হবে? সাদিক সেইড আই উইশ আই কুড সিং, এই জিনিসটা তোমরা আমাকে দেখাও, এটা ন্যারেশন কি হবে, এটা আমাদেরকে তোমরা সবাই করে দেখাবে যে সাদিক সেইড আই উইশ আই কুড সিং। হ্যাঁ, আমি কিন্তু একটা ন্যারেশন করতে দিয়েছি, তোমাদের সবার কাছে অনুরোধ থাকবে যে এই ন্যারেশনটার উত্তর কি হবে তা আমাকে জানানোর চেষ্টা করো। আমি সরি, অনেক সময় মাথার কারণে লেখা থেকে যাচ্ছে। ডু টেল। আবির আহমেদ লিখেছে সাদিক উইশড ইফ হি কুড সিং। শামীম মুনতাজির লিখেছে ভাইয়া আমার কমেন্ট পড়া হয় না, তুমি খারাপ ছাত্রের জন্য তোমার পয়েন্ট পড়া হয় না, আমি ভালো ছাত্রদের কমেন্ট পড়ি শুধু। আচ্ছা, শামীম মুনতাজির ভাইকে সবাই হাই দিতে পারো, ওর কমেন্ট পড়া হচ্ছে না দেখে অনেক মন খারাপ করছে। সাদিক সেইড হি উইশড হি কুড সিং, গুড। সাদিক উইশড দ্যাট হি কুড সিং, না, এখানটাতে সেইড কথাটা আসতে হবে। সাদিক সেইড ইফ হি কুড সি, না, তাও না, কিন্তু সাদিক উইশ দ্যাট হি কুড সিং। অনেক কনফিউশন হচ্ছে, আমি কনফিউশনটা একটু ক্লিয়ার করবার চেষ্টা করি। এখানটাতে জিনিসটা হয়েছে তা হচ্ছে যেহেতু উইশ আছে, সাদিক সেইড দ্যাট he wished he could sing। একটা জিনিস খেয়াল করো যে আমাদের উইশড কথাটা চেঞ্জ হয়েছে, কিন্তু এই কুডের জায়গাটা কিন্তু চেঞ্জ হয় না। এখানে কুড ছিল, কুডটা কিন্তু কুডই রয়ে গিয়েছে, এখানটাতে কিন্তু পরিবর্তন হয় নাই। তোমাদের যাদের যাদের কনফিউশন হচ্ছে তারা কিন্তু এক্সাম্পলটার দিকে খেয়াল করতে পারো। এক্সাম্পলটা দেখলে তুমি বুঝতে পারবে যে উইশ ব্যবহার করবার কারণটাতে উইশের পরবর্তীতে যে ভার্বটি ব্যবহার করা হয়েছে সেই ভার্বটি কিন্তু চেঞ্জ হয় নাই। অর্থাৎ দেখতে পাচ্ছ সাদিক সেইড দ্যাট হি উইশড হি কুড সিং। আচ্ছা, অনেকেই কুড দেখে কনফিউজড হচ্ছ, সেই কারণটাতে কুডটা যদি আমরা চেঞ্জ করে দিই, আই উইশ আই স্যাং, যদি আমরা এইভাবে বলি যে আই উইশ আই স্যাং, এইভাবে বললে আরো সুবিধা হবে তোমাদের বুঝতে। সাদিক সেইড দ্যাট হি উইশড হি স্যাং। আমার পয়েন্টটা হচ্ছে যে আই উইশ আই স্যাং, এই পরে যে স্যাংটা আছে এই স্যাং এর ভার্বটা কিন্তু চেঞ্জ হবে না। এই উইশের ভার্বটা কিন্তু উইশ থেকে উইশড হয়ে যাবে, এখানটাতে কোনো সন্দেহ নাই। কিন্তু আই স্যাং এই জিনিসটা কিন্তু আর চেঞ্জ হবে না, অর্থাৎ হি উইশড হি স্যাং এটাই থেকে যাবে। অর্থাৎ সেকেন্ড যে ভার্বটা ভিতরে তুমি দেখতে পাবে সেটা কিন্তু পরিবর্তন হবে না। এটা কিন্তু একটা এক্সক্লুসিভ সিচুয়েশন, কারণ শুধুমাত্র উইশের ক্ষেত্রে এই জিনিসটা এরকম হবে, অর্থাৎ অন্যান্য ক্ষেত্রে কিন্তু ভিতরেও সেই পরিবর্তনগুলি করতে হবে। উইশ এই শব্দটা এখানটাতে পার্টিকুলারলি ইম্পর্টেন্ট। আবার দেখো তারপরের বাক্যটা খেয়াল করো, পরের জিনিসটা কি আছে, যে উড রাদার। আমরা চলো উড রাদার দিয়ে একটা বাক্য দেখে ফেলি, তাহলে আমাদের সেই ন্যারেশনটা করতে কিন্তু সুবিধা হবে। আচ্ছা, ফাবলিহা said to Montasir, I would rather die than marry you।
এই বাক্যটার ন্যারেশন কি হবে? স্বামী said to মুনতাসির, বাই দ্য ওয়ে আমরা কিন্তু মুনতাজিদ বলি নাই, মুনতাসির বলছি, সো টেকনিক্যালি কারেক্ট। ফাবলিহা said to মুনতাসির, I would rather die than marry you, অর্থাৎ ফাবলিহা মরে যাবে কিন্তু মুনতাসিরকে বিয়ে করবে না। এই বাক্যটা ন্যারেশন কি হবে তোমাদের সবার কাছে? এই বাক্যটা ন্যারেশন জানতে চাচ্ছি। রিয়াজ হোসেন বলেছে ভাই পড়ালেখা আমারে দিয়ে হবে না। আচ্ছা, আমাকে দিয়ে যদি পড়াশোনা হয়ে থাকে তাহলে না সবাইকে দিয়ে পড়াশোনা হবে, কারণ আমি জীবনে অসম্ভব রকমের ফাঁকিবাজ একজন ছাত্র ছিলাম, কিন্তু একটা সময় গিয়ে পড়াশোনার প্রতি একটা ভালো লাগা জন্মাইছে বিভিন্ন কারণে, কিছু ভালো টিচারের সাথে আসছি। এই কারণটাতেই আমরা 10 মিনিট স্কুলটা শুরু করেছিলাম, যে তোমরা পড়াশোনাকে ভালোবাসতে শিখো। দেখো এই 10 মিনিট স্কুলের মাধ্যমে আমাদের প্রথম এই পুরো পড়াশোনাটা কিন্তু তুমি একটা গ্রামার বইও পাবা। আমরা যেটা চেষ্টা করছি তা হচ্ছে তোমাদের সাথে পড়াশোনাটা ভালোবাসা সৃষ্টি করতে। তাই চেষ্টা করো এই ক্লাসটিকে এনজয় করবার, কমেন্ট করো, তোমার বন্ধুদের সঙ্গে এই অ্যানসারগুলি ডিসকাস করো, তাহলে দেখবা জিনিসটা অনেক বেশি ইন্টারেস্টিং লাগছে। মার্জিয়া দিশা told Muntasir that she would rather die, হ্যাঁ হচ্ছে কিন্তু। ফাবলিয়া said to M that she would rather die than marry him, হ্যাঁ ঠিক আছে। F said to M that she, হ্যাঁ অনেকের উত্তরে কিন্তু হচ্ছে। মোহতামিম জয় সঠিক উত্তর দিয়েছো, মুনা উত্তর সঠিক দিয়েছো, রওনাকের উত্তর সঠিক হয়েছে। আচ্ছা, আমি উত্তরটি লিখে বুঝাচ্ছি যে কেন এরকম হলো। ফাবলিয়া said to মুনতাসির, আগে বলেছিলাম যদি said to থাকে কারো উদ্দেশ্যে বলা হয় তাহলে আমরা told বলবো। হ্যাঁ, ফাবলিহা told মুনতাসিরের জায়গায় এম লিখলাম। হ্যাঁ, ফাবলিহা told এম, তোমরা পুরো নামটা লিখো নাহলে কিন্তু আবার নাম্বার কেটে দিবে, আমি স্পেস বাঁচাচ্ছি। ফাবলিহা told এম, রিমেম্বার টোল্ড এর পরে কিন্তু টু হয় না, সে এর পরে টু হয়, টোল্ড এর পরে কিন্তু টু হবে না। টোল্ড মুনতাসির, হ্যাঁ টোল্ড নিজেই কিন্তু একটা ভার্ব, হ্যাঁ সেই টু বলা লাগে, তো টেল এর পরে টু বলা লাগে না। ফাবলিহা টোল্ড মুনতাসির that she would, এইবার বাকিটুকু না, এই যে would rather die than, এইগুলি কিন্তু একদম সেম থাকবে। that she would rather die than marry him, অর্থাৎ কি বুঝাইলাম? যেটা হলো সেটা হচ্ছে যে শুধুমাত্র এই যে would rather এই কথাটা যদি ভিতরে থাকে তাহলে কিচ্ছু চেঞ্জ হবে না। বাইরে পাস্টের যে ইফেক্টটা থাকার কথা বলেছিলাম, যে বাইরে যদি পাস্ট থাকে তাহলে ভিতরে যে আলাপ আলোচনা সেটা কিন্তু চেঞ্জ হয়ে যায়, কিন্তু ইন দিস কেস কিছু কিন্তু চেঞ্জ হচ্ছে না। ফাবলিহা said to মুনতাসির, I would rather die than marry you, এইখানটাতে ফাবলিহা told মুনতাসির that she would rather die than marry him, এই যে would rather die than এই জিনিসটা কিন্তু চেঞ্জ হইল না। অর্থাৎ আমরা যে বলেছিলাম যে ভিতরের ভার্বের টেন্স চেঞ্জ হয়ে যাবে, টেন্স কিন্তু চেঞ্জ হলো না। অর্থাৎ would ratherটা এরকমই একটা এক্সক্লুসিভ কেস যেখানটাতে ভিতরের যে জিনিসপাতি আছে সেই জিনিসপাতির টেন্সটা পরিবর্তন হয় না। তার মানে কিন্তু এটা যে ম্যারি হিম, এই ইউটা হিম হবে না, এটা কিন্তু মনে করো না, এগুলি পরিবর্তন হবে। আমি বুঝাতে যাচ্ছি যে টেন্সটা পরিবর্তন হবে না, এবং এটা কিন্তু তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। মাহাদি হাসান সঠিক উত্তর, মাহাদি হাসানের উত্তর সঠিক হয়েছে। সেলিম রেজা জয়ের উত্তরও কিন্তু সঠিক হয়েছে। দেখেছো আমরা কিন্তু এখনো কেবলমাত্র টেন্সের আলাপ করছি এবং 53 মিনিটস হয়ে গিয়েছে। আমি চেষ্টা করব যে আজকে ক্লাসের মধ্যে এই পুরো জিনিসটা শেষ করে দেবা। এইবার যে ইট ইজ টাইমের যে এক্সাম্পলটা দেখাচ্ছিলাম সেটাও কভার করি। ইট ইজ টাইম, হ্যাঁ তোমরা এসএসসি বা এইচএসসি তে এই বাক্যটা পড়েছো কিনা আমি জানি না, যে ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম। মনে রাখবে ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইমের পরে সবসময় পাস্ট টেন্স হয়। ধরো ইট ইজ টাইম উই লেফট দ্য রুম, ইট ইজ হাই টাইম উই স্টার্টেড ডুইং দ্য ওয়ার্ক। অর্থাৎ ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইমের পরে সবসময় ভার্বটা পাস্ট হয়। যেমন ইট ইজ টাইম উই লেফট দ্য প্লেস, সেইড অভি, এই যে সেইড অভি এটা কিন্তু লাস্টে হইতে পারে, আমি ইচ্ছা করে এটা লাস্টে দিয়েছি যাতে এটা দেখাতে পারে যে এটা কিন্তু লাস্টে হতে পারে।
অভি বলল যে ইট ইজ টাইম উই লেফট দ্য প্লেস, এই জিনিসটার ট্রান্সলেশন কি হবে, সরি ন্যারেশন কি হবে? ইট ইজ টাইম উই লেফট দ্য প্লেস, এই বাক্যটার ন্যারেশন তোমরা আমাকে করে দেখাবে। ইট ইজ টাইম উই লেফট দ্য প্লেস। Obi said that it is time they left the place. তারিন রহমান টুম্পা সঠিক উত্তর। সরোজ আল হাসান সঠিক উত্তর। হ্যাঁ, অনেকের উত্তরই কিন্তু সঠিক হচ্ছে। রাকিবা ঋতুর উত্তরও সঠিক হয়েছে। হ্যাঁ, সো আমরা যে একটা জিনিস চিন্তা করো, সেটা হচ্ছে আমরা জানি যে বাইরে যদি পাস্ট থাকে আর ভিতরে যদি এরকম পাস্ট থাকে, উই লেফট যদি এরকম পাস্ট থাকে, তাহলে আমরা ভিতরের পাস্টটাকে পাস্ট পারফেক্ট বানায় দেই যে উই হ্যাড লেফট দ্য প্লেস, তাই তো? কিন্তু এই যে ইট ইজ টাইম, এই জিনিসটার কারণে এই উই লেফটটা কিন্তু লেফটই থেকে যাবে, হ্যাড লেফট হবে না। আমরা বলেছিলাম যে এখানটাতে কিন্তু পাস্ট থেকে পাস্ট পারফেক্ট হয়ে যাবে, কিন্তু এইখানটাতে ভিতরে সেম পরিবর্তনটা হবে না। তাহলে কি হবে? Obi said that Obi said, পুরো বাক্যটা কি ছিল তোমরা পুরো বাক্যটা খেয়াল করো। Obi said that it was time, এই জিনিসটা কিন্তু ভুল করো না, অনেকে এটা it is time লিখেছো, it was time হবে। It was time they left the place। তোমাদের অনেকের কাছেই মনে হতে পারে যে এইখানটাতে they had হওয়া উচিত, এইটা হচ্ছে মেজর একটা মিস্টেক। আইডিয়ালি তোমাদের এটাই মনে হওয়ার কথা যে হ্যাড হওয়া উচিত, কিন্তু আসলে কিন্তু হ্যাড হবে না। সুতরাং মেক শিওর এখানটাতে হ্যাড দিবে না, কারণ ইট ইজ টাইম এটা একটা এক্সেপশনাল ইউজ। ইট ইজ টাইম যদি থাকে তাহলে এই যে উই লেফট ভদ্রলোক আছেন, লেফট ভদ্রলোক লেফটই থেকে যাবেন, অর্থাৎ তিনি হ্যাড লেফট কিন্তু আর হবেন না, অর্থাৎ পারফেক্টে যে জিনিসটা চেঞ্জ হওয়ার কথা সেটা কিন্তু চেঞ্জ হবে না। হ্যাঁ, সাইমা তাবাসসুমের উত্তর সঠিক। জাহিদুল ইসলাম জিহাদ লিখেছে দে শুড লেফট দ্য প্লেস। নো 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 নো, শুড কিন্তু হবে না, অপরিবর্তিত থাকবে। দে লেফট দ্য প্লেস, উই লেফট দ্য প্লেস, দে লেফট দ্য প্লেস। টেন্স, বাক্যের টেন্স ভার্ব অপরিবর্তিত থাকবে। এই যে সাবজেক্ট প্রোনাউন যারা আছে ওটা চেঞ্জ হতেই পারে, উই এর জায়গায় দে হয়ে যাবে, এগুলো কিন্তু কমন সেন্স আমরা বুঝতে পারছি, উই এর জায়গায় দে হয়ে যাবে, কিন্তু ভার্ব টেন্স এই জিনিসগুলো কিন্তু চেঞ্জ হবে না। হ্যাঁ, মামুন রশিদের উত্তর সঠিক। মেহেদি হাসান শান্তর উত্তরও সঠিক। আমরা এই ক্লাসটার প্রায় শেষ দিকে চলে এসেছি, তার আগে তোমাদের অল্প কিছু এক্সাম্পল আরো দেখিয়ে নেই। যেমন এইখানটাতে যে লাস্ট এক্সাম্পলটা দেখাতে চাচ্ছিলাম সেটা হচ্ছে এই যে আমরা বলছিলাম যে হ্যাড বেটার, রাইট? আলভি সেড ইউ হ্যাড বেটার গো, এই জিনিসটার ন্যারেশন কি হবে? এটা আজকের এই ক্লাসটার লাস্ট ন্যারেশন, কারণ আমাদের প্রায় 1 ঘন্টা পার হয়ে যাচ্ছে। আমি বলেছিলাম যে ন্যারেশন পড়াতে কিন্তু অনেক সময় লাগার কথা, সুতরাং ন্যারেশনের উপর আমরা আরো ক্লাস নিব। আজকে আরেকটা ক্লাস আছে, আশা করি 1 ঘন্টা পরে তোমরা ক্লাস জয়েন করবে, কিন্তু তার আগে এই ন্যারেশনটা করে আজ এই ক্লাসটি আমরা শেষ করব। আচ্ছা, আমাদের ফোনের চার্জ প্রায় ফুরিয়ে এসেছে, আমাদের ক্লাসটা দ্রুত শেষ করতে হবে। আলভি সে ইউ হ্যাড বেটার গো, দ্রুত দ্রুত। রিয়ান ভাইয়ের ফোনের চার্জ শেষ হওয়ার আগে প্রশ্নের উত্তর দিতে হবে। হ্যাঁ, আলভি সেড আই হ্যাড বিন বেটার, নো 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 নো, ফারদিন ভুল হচ্ছে একটু। টোল্ড দ্যাট হি হ্যাড বেটার গো। হ্যাঁ, ত্রয়ী মিত্র, দেওয়ান, সরোজ সবার উত্তর সঠিক হয়েছে। না না না, সরোজ একটু ভুল করেছো। আলভি টোল্ড দ্যাট হি হ্যাড বেটার গো, তুমি আই হ্যাড বেটার গো লিখেছো ভাই, আই হ্যাড হবে না, হি হ্যাড বেটার গো হবে। আবার একজন দে লিখেছে, আরমান শরীফ, দে হবে না, হি হবে। লক্ষ্য করো, আলভি সেড ইউ হ্যাড বেটার গো, ইউটা কিন্তু তোমাকে বলা হচ্ছে, এইটা হ্যাঁ
আচ্ছা, এই ইউ আর আই নিয়ে অনেকের কনফিউশন হচ্ছে। একটা জিনিস দেখে রাখো, আলভি সেড ইউ হ্যাড বেটার গো, এইখানটাতে ইউটা যদি আমরা ধরে নেই আমাকে বলা হয়েছে, যারা যারা আই লিখেছো তারা কিন্তু জিনিসটার নাম্বার পেয়ে যাবা। আলভি said that I had better go. had better এর পরে আমরা অনেকেই পারফেক্ট ব্যবহার করে থাকি ভুলে, গন লিখে ফেলি, কারণ আমাদের প্র্যাকটিস আছে হ্যাড এর পরে পারফেক্ট ফর্মটা ব্যবহার করা। এই ফেটাল মিস্টেকটা করা যাবে না। আলভি said that I had better go, had better go এখানটাতে কিন্তু had better go থেকে গেল, যে টেন্সের পরিবর্তন হওয়ার কথা ছিল আইডিয়ালি সেই টেন্সের পরিবর্তনটা কিন্তু হলো না। অর্থাৎ দেখতে পাচ্ছি যে এইখানটাতে আরো একটা এক্সেপশন, অর্থাৎ had better এর ক্ষেত্রেও you had better গোটা কিন্তু I had better go থেকে গেল। যাদের যাদের সাবজেক্ট নিয়ে কনফিউশন হচ্ছে যে এখানটাতে ইউ থাকলে এখানে কি হবে, এখানটাতে আই থাকলে এখানে কি হবে, তাদের জন্য বলছি তারা নেক্সট ক্লাসে কিন্তু অবশ্যই জয়েন করবে। আচ্ছা, মাহমুদুল হাসান জিজ্ঞেস করেছে টোল্ড কেন হলো না, তার কারণ হচ্ছে এখানটাতে আলভি যে ডাইরেক্টলি আমাকে বলেছে এমন কোন নির্দেশনা কিন্তু দেওয়া নাই। হ্যাঁ, ইউ এর একটা কনফিউশন আছে, এই টোল্ড এবং সেড বিষয়ে নেক্সট ক্লাসে বিস্তারিত আলোচনা করা হবে। আই সাজেস্ট তুমি সেই ক্লাসটাতে আসো। নেক্সট ক্লাসে আমি বলবার চেষ্টা করব যে কোথায় সেড হবে, কোথায় টোল্ড হবে, কোথায় আস্কড হবে, কোথায় অ্যাডভাইস হবে। আপাতত যে জিনিসটা ডিসকাস করতে যাচ্ছি তা হচ্ছে টেন্সের অ্যাসপেক্টটা। হ্যাড বেটার গোটা কিন্তু হ্যাড বেটার গোই থেকে যাচ্ছে। টোল্ড যদি তুমি দাও, তুমি যদি এখানে টোল্ড দাও তাহলে কিন্তু তোমাকে টোল্ড মি দিতে হবে। টোল্ডের সাথে কিন্তু একটা অবজেক্ট লাগবে যে কাকে বললো, হ্যাঁ সেটা কিন্তু ব্যবহার করতে হবে। সেটা দিলেও কিন্তু তোমার বাক্যটা সঠিক হবে, টেনশন করো না, টোল্ড দিলেও বাক্যটা সঠিক হবে। অর্থাৎ দেখতে পাচ্ছি যে আলভি টোল্ড মি দ্যাট আই হ্যাড বেটার গো, এই বাক্যটাও কিন্তু সঠিক। আজকের ক্লাসের প্র্যাকটিস আপাতত শেষ। এখন তোমাদের কাজ হচ্ছে নিজেরা প্র্যাকটিস করা। এখন তোমরা যে কাজটা করতে পারো হচ্ছে 10 মিনিট স্কুলের এসএসসি সেকশনে যাও, সেখানটাতে গেলে তুমি দেখতে পাবে যে এই সংক্রান্ত ভিডিওস আছে, অনেকগুলি পরীক্ষা আছে। তাই যারা যারা এসএসসি এবং এইচএসসি পরীক্ষার্থী আমাদের ভিডিওটি দেখছো তারা সবাই 10 মিনিট স্কুলের ভিডিওটিতে গেলে এখনই সব সাবজেক্টের ভিডিওস এন্ড এক্সামস চেক আউট করতে পারবে এবং নিজেকে সাথে সাথে ঝালাই করে নিতে পারবে যে এতক্ষণ যে আমি পড়াশোনা করলাম আমি কি শিখলাম। তাই তুমি আর দেরি না করে এখনই সেই ওয়েবসাইটটা চেক করতে পারো। তোমাদের সাথে আর 1 ঘন্টা সময় আছে, তোমরা 1 ঘন্টার মধ্যে গোসল, খাওয়া দাওয়া, নামাজ, একটু চিল, একটু টেলিভিশন, যা যা করতে চাও করো। 1 ঘন্টা পরে তোমাদের সাথে আবারও দেখা হবে আর একটি লাইভ ক্লাসে। আমাদের ন্যারেশন কিন্তু মাত্র শুরু হয়েছে, ন্যারেশনের আরো অনেক অনেক নিয়ম রয়েছে, সেই সব নিয়ম আমরা আস্তে আস্তে কম্পাইল করে নিয়ে আসবো এবং নেক্সট ক্লাসটিতে থাকবে একটি এক্সাম। অর্থাৎ দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, তোমরা সবাই আসবে পরবর্তী ক্লাসটিতে এবং অবশ্যই তোমাদের বন্ধুদেরকেও নিয়ে আসবে। অর্থাৎ দেখা হবে নেক্সট ক্লাসে। টিল দেন, গুড বাই, টাটা।